আসসালামু আলাইকুম। আজকে ঘটনাটি পাঠিয়েছেন ইতালি থেকে আমার ফুফাতো ভাই, তার নাম জুবায়ের। তার পাঠানো ঘটনাটি এতটাই ভয়ঙ্কর, আমি যখন প্রথমে ঘটনাটি পড়ি আমারও কিছুটা ভয় হতে লাগলো। আসলে উনি এতটা সুন্দরভাবে ঘটনা উপস্থাপন করেছেন যে আপনারা শুনলেও ভীষণভাবে অবাক হয়ে যাবেন যে ওনার সাথে এরকম একটি ঘটনা ঘটেছে আর উনি কিভাবে সেই ঘটনা সামাল দিয়েছেন। আসলে আমি এই ঘটনার সত্যতা যাচাই করতে পারবো না যদি আসলে ওনার সাথে এরকমটা ঘটে থাকে। উনি যে এখনও জীবিত আছে, আল্লাহর কাছে শুকরিয়া। আর আমার মনে হয় না যে উনি মিথ্যে লিখেছেন, হয়তোবা ওনার সাথে এরকমটা ঘটেছে। আর আমার এটাও বিশ্বাস যে এই ঘটনা থেকে আপনারা অনেক কিছু শিখতে ও জানতে পারবেন। আমি আর কথা না বাড়িয়ে উনি যেভাবে আমার কাছে ঘটনা পাঠিয়েছে আমি সেভাবেই আপনাদের মাঝে শেয়ার করতেছি। তিনি লিখেছেন, আমি যে ঘটনাটি পাঠাচ্ছি জানি না এটা তোমাদের বিশ্বাস হয় কি না। আমিও প্রথমে আমাকে বিশ্বাস করাতে পারতাম না যে আমার সাথে এমন একটা ঘটনা ঘটেছে। আমি যখন রোমানিয়া গেলাম আমার সাথে আরও 4 জন গেল, সাথে আমার পাশের বাসার চাচাতো ভাইও ছিল। আমরা সবাই রোমানিয়া যাবার পর তারা বলতেছে যে তারা ইতালি চলে যাবে। আমার কাছে ইতালিতে যাওয়ার তেমন টাকা ছিল না। 8 লক্ষ টাকা দিয়ে রোমানিয়া এসেছি। আমার চাচাতো ভাইয়ের নাম মারুফ, সে বলল সেও নাকি ইতালিতে চলে যাবে। যখন তারা বলতেছে যে এবং মারুফও বলল যে সেও চলে যাবে, আমি কিছুটা একা হয়ে পড়লাম। আমি ভাবলাম তারা চলে যাচ্ছে, আমি একা রোমানিয়াতে কি করে থাকবো। আমি তাড়াহুড়া করে বাড়িতে ফোন দিলাম, আমাকে বললাম তাড়াতাড়ি টাকা জোগাড় করতে। রোমানিয়া থেকে ইটালি যেতে 3 লাখ টাকা লাগবে। দালালরা বলেছে যে 3 লক্ষ টাকার 1 টাকা কম হলেও তারা নেবে না। এমনকি এরকমও ভয় দেখাইতেছে যে যদি টাকা না আনতে পারে বা টাকা কম দেয় তাহলে তারা গাড়ি থেকে ফেলে দেবে, এরকম ভয় দেখাচ্ছে আর কি। আর তাদের সাথে কন্ট্যাক্ট হয়েছে, তারা গাড়ি দিয়ে মাইক্রো দিয়ে আমাদেরকে ইতালিতে পৌঁছে দেবে। আমি আম্মাকে ভালোভাবে বুঝালাম আর বললাম সবাই চলে যাবে, আমি একা এখানে কি করে থাকবো, এখানে তো 2 দিন যাবৎ কোনো খাওয়া দাওয়া নেই। তখন দালাল বলল 3 দিনের ভিতর টাকা দিতে হবে। আমি আম্মাকে বললাম 3 দিনের ভিতর টাকা না দিলে আমি ইতালিতে যেতে পারবো না। আম্মা আমাকে বললেন তুমি জানো না এ টাকা জোগাড় করতে কতটা কষ্ট হয়েছে। তখন আম্মা কি করলেন, বাড়ির পিছনের 2 ঘন্টা জায়গা 2 লক্ষ টাকা আর 50,000 টাকা মারুফের আব্বার কাছ থেকে ধার নেওয়া হলো, আর 50,000 টাকা মামার মানে তোমার আব্বার কাছ থেকে নেওয়া হয়েছে আর কি। আম্মা 3 লক্ষ টাকা জোগাড় করে আমার কাছে পাঠালেন। সব কিছু ঠিকঠাক, আল্লাহর রহমতে আমি ইতালিতে গিয়ে পৌঁছে যাই। প্রথমে ইতালিতে আসলাম আর ইতালির কোনো কিছুই তো আর ভালোভাবে জানি না। আমাদের সাথে আর যে 2 জন ছিল তারা নিজেদের মতো চলে গেছে, তাদের নাকি আত্মীয় স্বজনদের বাড়ি আছে। অবশ্য মারুফ বলেছিল যে তাদের সাথে আমাদেরকেও নিয়ে যেতে, কিন্তু তারা নেয়নি। তারা বলে যে না, আমরা অন্য কাউকে নিতে পারবো না। মূলত তারা তো আর আমাদের কাছের মানুষ না, আমরা ছিলাম ঢাকা বিভাগের আর তারা ছিল চট্টগ্রাম বিভাগের, মোটামুটি অনেকটাই দূরে। সেজন্য তাদেরকে আর আমরা জোর করতে পারলাম না। বাংলাদেশের হলেই বা কে আর তাদেরকে জোর করা যায়। তারা চলে যাওয়ার পর আমি আর মারুফ রাস্তায় এক পাশে দাঁড়িয়ে আছি, কোনো কিছুই বুঝতেছি না যে কি করব। আমরা তো এখানকার ইতালির ভাষাও জানি না, সবাই মাত্র ইতালিতে এসেছি। একটা বাঙালিকে জিজ্ঞাসা করলাম, মানে সে বাঙালিটাকে আল্লাহ মনে হয় আমাদের মিলিয়ে দিয়েছিল আর কি। তাকে পাওয়ার পর আমরা জিজ্ঞাসা করলাম যে আমরা যেখানে আছি এই জায়গাটার নাম কি। তখন তিনি জায়গাটার নাম বললেন। আমি এখানে জায়গাটার নাম লিখি নাই, কারণ তুমি এটা বলবে দেশ ও দেশের বাইরে থেকে অনেকে শুনবে, অনেকে অনেক রকম কথাও বলতে পারে। সেই জন্য আমি এই স্থানটার বা জায়গাটার নাম বলছি না। সেজন্য আমি তোমার এবং সকল শ্রোতাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। পরে জুবায়ের ভাই আবার লিখতেছেন, আমি তাকে জিজ্ঞাসা করলাম রোম শহরে যেতে কতক্ষণ লাগবে। সে বাঙালি বলল 10 ঘন্টা লাগবে। আমরা যে জায়গাতে আছি সেটা একটা গ্রাম হলেও এতটাই আধুনিক যে এখানে সব কিছু শহরের মতো। এখানকার গ্রাম আর আমাদের ঢাকা শহর, এমনকি মনে হচ্ছে যে ঢাকা শহরের চাইতেও এখানকার গ্রাম অনেক উন্নত এবং
পরিবেশ অনেক ভালো। আমি আর মারুফ একটু হাঁটলাম, সন্ধ্যা হয়ে আসতে লাগলো। বাড়িতে জানাতে হবে যে আমরা ইতালিতে এসে পৌঁছেছি, কিন্তু রোমানিয়া থেকে ইতালিতে আসার সময় দালাল আমাদের কাছ থেকে মোবাইল, টাকা পয়সা, মানে যা ছিল পাসপোর্ট সহকারে সব কিছু আমাদের কাছ থেকে নিয়ে গেছে। আমি দালালদের প্রতি একটু রাগী ছিলাম যে মোবাইলটাও নিয়ে নিতে হবে, কিন্তু তারা তাই করলো, মোবাইলটাকেও আমাদের সাথে আনতে দিল না। আর খুঁজতেছি যে কোনো একটা মোবাইলের দোকান পাই কিনা, তার মাধ্যমে বাড়িতে জানাতে পারি কিনা। কিন্তু একটু দূরে যেতে আরেকটা বাঙালিকে দেখতে পেলাম। পরে যার সাথে দেখা হয় আরেকটা বাঙালি, তার মাধ্যমে বাড়িতে জানালাম যে আমরা ইতালিতে এসে পৌঁছে গেছি। তখন বাড়ির সবাই খুশি হলো এবং সবাই দুশ্চিন্তা মুক্ত হলো। রোমানিয়া থেকে ইতালিতে যেতে আমাদের 1.5 দিন সময় লেগেছে। এই 1.5 দিনের ভিতরে তো আর বাড়ির কারোর সাথে যোগাযোগ ছিল না। তখন আমি আর মারুফ একটা বেঞ্চের উপর গিয়ে বসলাম, আর আমি মারুফকে বলতে লাগলাম যে রাতটা কোথায় থাকবো বা এখানে যে আসলাম কাজ কি করব। আমরা তো ইতালিয়ান ভাষা জানি না, আর আমি কিছুটা ইংলিশ জানতাম, কিন্তু মারুফ একেবারেই ইংলিশ জানতো না। সে কোনো দিন স্কুলে যায়নি। আমি ক্লাস 9 পর্যন্ত পড়ছিলাম, কিন্তু সে সময় এতটা ইংলিশের উপর গুরুত্ব দেয়নি, সেজন্য ইংলিশটা তেমন আয়ত্ত হয়নি। কিছুটা বলতে পারি, আর যদি সামান্য কিছুটা শুনি তাহলে আন্দাজ করতে পারি যে উনি কি বলতেছেন, এরকম কিছু আর কি। আমরা যখন কথা বললাম আমাদের বাংলা ভাষায়, আমি ওর সাথে কথা বলতেছি, এই কথা শুনে এক বাঙালি এসে বলে, তোমরা বাঙালি, বাংলাদেশ থেকে এসেছো, তোমরা কখন আসলি, তোমরা কই যাবে, মানে উনি অনেক কিছু জিজ্ঞাসা করতে লাগলো আর কি আমাদেরকে। মারুফ তখন বলল, আমরা কিছুক্ষণ আগে এখানে এসেছি। তখন ওই ব্যক্তিটা আবার বলল যে আপনারা কোথায় যাইবেন, আপনাদের কোনো আত্মীয় স্বজনের বাড়ি আছে ইতালিতে, চীনা পরিচিত কারো কাছে যাবেন? আমি তখন বললাম, না আসলে ইতালিতে আমাদের তেমন কোনো আত্মীয় স্বজন নেই। তখন ওই লোকটা বলল, একটু দূরেই একটা বাড়ি আছে, আপনারা চাইলে সেই বাড়িতে থাকতে পারেন, কোনো সমস্যা নেই। আর সেই বাড়িতে থাকতে আপনাদের কোনো ভাড়াও দিতে হবে না, আপনাদের যতদিন ইচ্ছে সেই বাড়িতে আপনারা অবস্থান করতে পারবেন। ওনার এ কথাটা শুনে আমি একটু আশ্চর্যই হয়ে গেলাম যে উনি আমাদেরকে না জানি আবার কোন বাড়িতে নিয়ে যায়। কিন্তু দেখলাম যে মারুফেরও আগ্রহ আছে, যেহেতু সন্ধ্যা হয়ে আসতেছে আর উনি এত বড় একটা সাহায্য করতেছেন, আমিও রাজি হলাম। তারপর ওনার সাথে আমি আর মারুফও হাঁটতে লাগলাম। কিছুক্ষণ হাঁটার পর আমাদেরকে একটা বাড়ির সামনে নিয়ে গেল। বাড়িটি বাইরে থেকে দেখতে অনেকটাই সুন্দর মনে হচ্ছে আর কি। মনে হচ্ছিল যেন এটা কোনো ভালো ফ্যামিলির বা কোনো প্রতিষ্ঠিত ব্যক্তির বাসা হবে আর কি। আমি লোকটাকে জিজ্ঞাসা করলাম, এই বাড়িতে কে থাকেন আর এই বাড়ির ভিতরে কে কে আছেন? তিনি বললেন, এখানে কোনো মানুষ থাকে না, যিনি থাকতেন তার কাছ থেকে আমি এই বাড়িটা কিনে নিয়েছি। আমি বললাম, তাহলে আপনি কই থাকেন, আপনি কি বাড়িতে থাকেন না? সে বলল, আমি আসলে বাড়িতে থাকি না, আমি আমার ফ্যামিলি নিয়ে অন্য একটা বাড়িতে আছি আর কি, সেটাও আমি কিনেছি, আমি সেই বাড়িতে এখন থাকি। তখন মারুফ আবার ওই লোকটাকে জিজ্ঞাসা করলো, আপনি এত কিছু কিভাবে করলেন, এখানে এত বড় একটা বাড়ি, আপনি বলছেন আরেকটা বাড়ি আছে, আপনি কত বছর যাবৎ ইতালিতে আছেন? লোকটা বলল যে আমি 20 বছর যাবৎ ইতালিতে আছি, অবস্থান করতেছি, আমার পরিবার সহ আমি এখন ইতালিতে প্রতিষ্ঠিত, আমার সকল পরিবার এখন ইতালিতে আছেন, আমরা ইতালির নাগরিক। আর আমি একটু দূরেই আছি, যদি কোনো সমস্যা হয় আমাকে বলবেন। আর আপনাদের কাছে মোবাইল আছে? তখন আমি বললাম যে ভাই, আসলে আমাদের মোবাইল, পাসপোর্ট সব কিছু আসার সময় দালালে নিয়ে গেছে, আমাদের সাথে আনতে দেয় নাই। তখন তিনি বললেন, আচ্ছা কোনো সমস্যা নেই, যদি ঝামেলা হয় তাহলে আমি আসব, আর যদি বেশি ঝামেলা মনে হয় তাহলে একটু সামনে তিনি হাত দিয়ে দেখালেন যে সে বাড়িটা যে, আর সেই ঘরটা স্পষ্ট করেননি আর কি, মানে রাস্তার দিকে হাত দিয়ে এরকমটা দেখেছেন যে আর কি, কিন্তু ওনার বাড়ি কোনটা সেরকম কোনো কিছু আর বলেননি। লোকটা আমাদেরকে এখানে রেখে চলে যান, আর জায়গাটা অনেক নীরব লাগতেছে। আমি বললাম, এখানে
অনেক দিন থাকতে পারবো, কোনো ভাড়াও লাগবে না। আবার লোকটা বলল যে কোনো সমস্যা হলে ওনাকে বলতে। আর এত বড় একটা বাড়ি, অথচ কোনো ভাড়াও দেয় নাই, পুরোই খালি, কোনো মানুষ থাকে না। আসলে আমার এই জায়গাটা ভালো মনে হচ্ছে না, মনটা কেমন জানি করতেছে। আমি তখন মারুফকে বললাম, চল, এখানে থাকতে হবে না, আমার কিছুটা ভয় করতেছে। তখন মারুফ বলল, রাতের বেলায় কই গিয়ে করবো, যেহেতু লোকটা এখানে আমাদেরকে পাঠিয়েছে এবং এখানে বলেছে যে থাকতে কোনো অসুবিধা নেই, তাহলে চল বাড়িতে যাই, গিয়ে দেখি যদি পরিবেশ ভালো হয়, থাকার উপযুক্ত হয়, তাহলেই তো থাকবো, আর না হয় অন্য কোথাও চলে যাব, দেখা যাক কি হয়, চল ভিতরে যাই। আমরা যখন ঘরটিতে প্রবেশ করতে যাব, ঠিক সেই সময় অন্য একটা ফ্লোর থেকে, মানে অন্য একটা বিল্ডিং থেকে কে জানি ডাকতেছে আর কি যেন বলতে চাচ্ছেন। আমরা দুজনেই ওনার দিকে তাকালাম, ওনার কথা কিছুই বুঝতেছি না যে উনি আসলে কি বোঝাতে চাচ্ছেন, শুধু হাত নাড়তেছেন। আমি তখন বাংলায় বলে উঠলাম যে আমাদেরকে আপনি ডাকতেছেন। ইতালিয়ান ভাষা তো আর আমরা বলতে পারতাম না। লোকটা বলল, তোমরা বাঙালি? মানে উনি দূর থেকেই চিৎকার দিয়ে বলতেছেন যে তোমরা কি বাংলাদেশ থেকে এসেছো, তোমরা বাঙালি? লোকটার কথা শুনে আমি বুঝতে পারলাম যে উনিও বাংলাদেশের, মানে বাঙালি। আমি অনুমান করলাম যে লোকটার বয়স 50 কিংবা তার একটু বেশি হবে আর কি, তেমন ইয়াংও না, আবার বয়সও বেশি হয়নি। তিনিও তখন ওখান থেকে আবার বললেন যে আমিও বাঙালি, এ ফ্লোরে তোমরা দেখো না, বাড়িটা ভালো না। মারুফ আবার লোকটার এই প্রশ্ন শুনে, এরকম কথা শুনে ওনাকে জিজ্ঞাসা করলেন, এখানে তো একজন লোক আমাদেরকে এনেছে আর বলেছে যে এ বাড়িতে থাকার জন্য, এই বাড়িটা ওনার, এখানে থাকতে পারবো, কোনো সমস্যা নেই। ঠিক সে সময় ওই লোকটাকে ভিতর থেকে কে জানি ডাক দিল। সেই লোকটা আমাদের সাথে যে কথা বলতেছিল, 3 তলা বিশিষ্ট বাড়িটা ছিল আর কি ওনার বাসার ভিতর থেকে মনে হয় ওনাকে কেউ ডাক দিছিল, সেজন্য উনি চলে যান। উনি আমাদের সাথে জানালা দিয়ে কথা বলতেছিলেন। আর আমি বললাম, মনে হয় বাঙালি, আর বাঙালিদের স্বাভাবিক এরকম যে একজনের ভালো একজনের দেখতে পারে না, হয়তো বা তিনি এরকমটাই কিছু যাচ্ছেন যে আমরা এই বাড়িতে না থাকি, অন্য কোথাও চলে যাই, চল ভিতরে গিয়ে প্রবেশ করি, দেখি কি হয়। তখন আমরা বাড়ির ভিতরে প্রবেশ করলাম। মেইন দরজাটা ছিল একেবারেই নষ্ট। বাসার ভিতরে গিয়ে দেখি একটা ফ্যামিলির যা যা প্রয়োজন সব কিছুই আছে। আর আমি অনেক খুশি হয়ে গেলাম যে এখানে সব কিছুই আছে, কোনো সমস্যা হবে না। দুইজনে পুরো বাড়িটা ঘুরে দেখলাম। নিচতলায় 2টা রুম, দ্বিতীয় তলায় 3টা রুম, বাথরুম, কিচেন, যা যা দরকার সব কিছুই আছে। আমি নিচতলার একটা রুমে গিয়ে দেখি মাকড়সার জাল বা এরকম অন্ধকার হয়ে আছে, রুমটা নোংরা হয়ে আছে ভীষণ। বাড়িতে কারেন্টের ব্যবস্থা, পানির ব্যবস্থা সব কিছুই ছিল। রাত হয়ে গেছে, সেজন্য সেই রুমটার ভিতরে প্রবেশ করে গিয়ে দেখি না যে সেই রুমের ভিতরে কি কি আছে, সেটা আর দেখা হয়নি। আমি আর মারুফ 2 তলার একটা রুম ঠিক করলাম, রাতে থাকবো। সেই রুমটাতে বালিশ থেকে শুরু করে সব কিছুই ছিল। মারুফ আমাকে বলল রুমটাকে একটু ঝাড়ু দিতে হবে, এমনিতে বাড়িটা কিছু ময়লাও হয়ে আছে, যেহেতু এখানে কেউ থাকে না, আর ময়লা হওয়াটাও স্বাভাবিক। আমরা যে রুমে থাকবো সেই রুমটা পরিষ্কার করলাম দুজনে মিলে। এদিকে আমাদের অনেক খিদেও পেয়েছে, তেমন 2-3 দিন যাবৎ কোনো কিছু ভালো করে খেতেও পারিনি। আমি বললাম, মারুফ চল বাইরে থেকে গিয়ে কোনো কিছু খেয়ে আসি। সে বলল, না এখন যেতে হবে না, এখন গিয়ে কই খাবার হোটেল খুঁজবো, কোথায় কি করব, তার চাইতে বরং ভালো হবে সকালে গিয়ে একসাথে খেয়ে নেব। এদিকে আমাদের চোখেও ঘুম আসলো, আর 2-3 দিন যাবত তো আমরা খাবারের সাথে সাথে ভালো করে ঘুমাতেও পারি না। আর সবচেয়ে বড় যে বিষয়টা ছিল যে আমাদের কাছে টাইম জানার, মানে সময়টা যে আমরা জানবো সেরকম কোনো কিছুই ছিল না। দুইজনে শুয়ে পড়লাম। আমি মারুফকে বললাম, কি সুন্দর একটা বাড়ি, মানে আমি মারুফকে বলতে লাগলাম আর কি, যে এত সুন্দর করে সাজিয়েছে অথচ এই বাড়িতে কোনো মানুষ থাকে না, এমনিতেই রেখে দিয়েছে। তখন সে বলল, আমারও কিছুটা জানি ভয় হচ্ছে, এত বড় একটা বাড়ি, তুই আর আমি শুধু একা, আর কোনো মানুষ নেই, জানি না কি হয়। আমি তাকে বললাম, চুপ কর, ভয়ের কোনো কিছু এখন বলিস না, তাহলে আর
এখানে থাকতে পারবো না, ভয় পেয়ে যাব। আর মূলত এ কথাটা আমার বলার কারণ ছিল যে সে যদি এখন যে বলে যে ভয় করতেছে, তাহলে তো আর এই বাড়িতে থাকতে পারবো না। আমারও তো এমনি কিছুটা ভয় করতেছে। একটু পর মানে ধরুন যে কয়েক সেকেন্ড বা একটা মিনিট হতে পারে আর কি, একটা চিৎকার শুনতে পারলাম। আমি মারুফকে বললাম, কে চিৎকার দিল, আওয়াজটা কই থেকে আসলো? মারুফ বলল, আমার মনে হচ্ছে নিচতলা থেকে এসেছে। আমি বললাম, চল গিয়ে দেখি নিচতলায় কেউ এসেছে কিনা, হয়তো বা আমরা দুজন এখানে এসেছি এটা ভেবে, বা অন্য কোনো কেউ আসতে পারে। আমরা নিচতলায় গিয়ে বাতি জ্বালালাম। নিচতলার যে বাতিগুলো ছিল সেটা মানে অফ করে আমরা দোতলায় চলে গেছিলাম আর কি। বাতি জ্বালানোর পর দেখি যে কাউকে দেখতে পাইনি। বাইরের দিকে তাকালাম, বাইরে অন্ধকার দেখা যাচ্ছে এবং যে মেন দরজাটা ছিল সেটা দিয়ে কিছুটা বাইরে থেকে হাওয়া আসতেছে, মানে ঠান্ডা হাওয়া আসতেছে। আমি বললাম, চল রুমে যাই, যা হবার হোক। এখানে আমরা কিছু চিনি না, জানি না, কোথায় গিয়ে কী খুঁজবো, কোনো কিছু করার দরকার নেই। তারপর আমরা আমাদের রুমে আসতেই আবার কান্নার আওয়াজ আসে। মারুফ বলল, আমার তো ভয় করতেছে। তখন আমি আবার বললাম, এখন আবার কান্না করতেছে কে? কান্নার শব্দটাও কি নিচতলা থেকে আসতেছে? আমিও খেয়াল করলাম যে নিচতলা থেকেই কান্নার শব্দটা আসতেছে। দুইজনে আবার নিচতলায় গেলাম। তখন আর লাইটগুলো অফ করিনি আর কি, মানে চালু রেখেই দোতলায় চলে আসছিলাম আর কি। এবারও গিয়ে দেখি কেউ নেই। তখন আবার আমরা শুনতে পারলাম যে দোতলার মাঝে কেউ হাঁটতেছে, দৌড়াদৌড়ির শব্দ এরকম মনে হচ্ছে আর কি। আমি মারুফকে বললাম, চল এখান থেকে চলে যাই। একটু আগে চিৎকার শব্দ হয়েছে, এখন আবার কান্নার শব্দ হচ্ছে, এখন তো মনে হচ্ছে যেন দোতলার মধ্যে কেউ হাঁটতেছে, হাঁটার শব্দ হচ্ছে। তখন মারুফ বাইরের দিকে তাকালো আর বলল যে, দেখ বাইরে কত অন্ধকার, কোথায় গিয়ে থাকবো, কই যাব, কোনো কিছুই তো জানি না। এখন আর কোথাও যেতে হবে না, চল দোতলায় গিয়ে শুয়ে থাকি, রুমে যাই, ভালো করে দরজা আটকে শুয়ে পড়বো। আমি খেয়াল করলাম যে আমার শরীরের যে শার্টটা ছিল সে শার্টটা ভিজে একেবারে মানে চোবা চোবা হয়ে গেছে আর কি। সারা শরীর থেকে অজরে গাম জড়তেছে, মনে হচ্ছে যেন আমি গোসল করতেছি, এরকমটা মনে হচ্ছে আর কি। আমার গলাও বয়ে শুকিয়ে যাচ্ছে। দোতলা যেতে আমি দেখতে পাই বাথরুমে কেউ যাচ্ছে। আমি বাথরুমে গিয়ে উকি দিলাম, গিয়ে দেখি যে ট্যাপ দিয়ে পানি ঝরতেছে, মানে পানি পড়তেছে, অথচ বাথরুমে কোনো মানুষ নেই, কাউকে দেখা যাচ্ছে না। আমি একটু ভয় পেয়ে একটা দৌড় দিয়ে খাটের উপর চলে আসলাম। মারুফ আমায় জিজ্ঞাসা করলো, কী রে, খাটের উপর দৌড় দিয়ে চলে আসলি, কি হয়েছে? আমি বললাম, আমার মনে হলো যে বাথরুমে কেউ গেছে, মানে এটা আমি তাকে বলতেছি আর কি। তারপর আমি যখন গিয়ে দেখি তখন আমি কাউকে দেখতে পাই না, অথচ বাথরুমের ট্যাপটা চলতেছে। তখন সে বলল, চল তো গিয়ে দেখি। আমি ভয়ে ভয়ে তার সাথে আবার বাথরুমের দিকে যাচ্ছি। তারপর বাথরুমে গিয়ে আমরা দুজনেই দেখতে পেলাম যে ট্যাপ দিয়ে কালো রক্ত পড়তেছে, মানে কোনো পানি পড়তেছে না, এখন রক্ত পড়তেছে, আর তার সাথে সাথে পচা দুর্গন্ধ বের হচ্ছে। আমি বললাম, এসব কি হচ্ছে? তখন তো আর নিজেকে সামলানো যায় না, দুজনেই ভীষণ ভয় পেয়ে গেছে। আমি তাকে বলতে লাগলাম যে এরকম তো জীবন আমি দেখি, আর এরকম বিশ্রী গন্ধ ছিল, সেখান থেকে দ্রুত আমরা চলে আসলাম। আমি তখন তাকে আবার বললাম যে চল এখান থেকে চলে যাই, এখানে থাকার কোনো দরকার নেই। তখন সে এবারও রাজি হলো না। আমি এটা বুঝতে পারতেছি না যে সে কেন রাজি হচ্ছে না যে এখান থেকে চলে আসতে। আর মূলত রাজি হবে বা কী করে, বাইরে তো বরফ পড়তেছে, মানে প্রচুর ঠান্ডা। ইতালিতে কিন্তু বরফ বেশি পড়তো, এখনও পড়ে, মানে আগের তুলনায় এখন একটু কম। প্রচুর পরিমাণ বরফ পড়ে রাত্রে, দিনে মানে প্রায় সময় বরফ পড়তেই থাকে। এদিকে আমাদের যে খিদে, আমরা যে 2 দিন যাবৎ খাই না, আমাদের বয়ের কারণে আমরা যে ক্ষুধার্ত সেটার মনে হচ্ছে না আমাদের। আমি মারুফকে বললাম, এরকম বাড়িতে লোকটা আমাদের কেন নিয়ে আসলো, আর লোকটারই বা এখানে উদ্দেশ্য কি আমাদের পাঠানোর? মানে এটা আমার কিন্তু আগে থেকেই সেটা প্রশ্ন ছিল যে লোকটাকে যে আমরা বিশ্বাস করতেছি, যে আসলে এরকম বিশ্বাস করাটা কি আমাদের ঠিক হচ্ছে কিনা, সেই প্রশ্নটা কিন্তু আমার আগে থেকেই ছিল। তখন সেটা আরও একটু জোরালো এবং শক্ত হলো আর কি, যে ওনার প্রতি বিশ্বাস করাটা ঠিক হয়নি এরকমটা আর কি। আবার যখন আমরা রুমের দিকে চলে আসব, সে সময় মনে হচ্ছে না সিঁড়ি দিয়ে কেউ হাঁটতেছে, মানে এখন আবার মনে হচ্ছে যে
নিচতলার যে সিঁড়িটা ছিল এটা দিকে হাঁটতেছে, তার সাথে সাথে আবার কান্নার শব্দ আসতেছে। আমি বললাম রুমের দরজা জানালা ভালো করে আটকিয়ে, মানে আমরা তখন অন্য একটা রুমে চলে গিয়েছিলাম আর কি, সেই রুমের দরজা জানালা সব কিছু আটকে দিয়ে সকাল হওয়া আগ পর্যন্ত এই রুম থেকে আর বের হওয়া যাবে না এরকমটা বলে দুজনেই দরজা জানালা ভালো করে আটকিয়ে একটা র্যাব তুষুকের ভিতরে চলে গেলাম। আমরা যখন মাথাটা ঘুরে তুষুকের ভিতরে শুয়ে আসছি তখনও মানে শব্দ হচ্ছে, ভীষণভাবে শব্দ হচ্ছে, যেন বাইরে কেউ গ্লাস ভাঙতেছে এরকমটা মনে হচ্ছে, যেন 5-6 জন এসে পুরো বাড়ির সমস্ত কিছু ভেঙে ফেললে যেরকম একটা শব্দ হয় আর কি, এরকম ভীষণ শব্দ হচ্ছে। এরকম আমার আনুমানিক ধারণা যে 5-10 মিনিট পর আবার কান্নার শব্দ যেরকমটি হচ্ছিল আর কি সব কিছু যেন বন্ধ হয়ে গেছে, মানে কোনো সারা শব্দ আর হচ্ছে না। এদিকে আমি মারুফের দিকে তাকিয়ে দেখি সে ঘুমিয়ে পড়েছে। আমি মনে মনে ভাবলাম যে এত ভয়ঙ্কর পরিস্থিতিতে সে কিভাবে ঘুমিয়ে গেল। আর এটা আমার মনে প্রশ্ন জাগতেছে যে হয়তোবা 2-3 দিন যাবৎ ঘুম নেই, ঘুমিয়ে যেতেই পারে। আমারও চোখ লেগে যাচ্ছে, মানে আমিও তো 2-3 দিন যাবৎ ঘুমাতে পারিনি ভালো করে। চোখ যখন লেগে যাচ্ছে আমার মানে চোখে ভীষণ ঘুম এসে পড়েছে। তখনই আবার হঠাৎ মর্মর শব্দ শুনতে পাই, সাথে একটা মেয়ে শিশুর আওয়াজও ভেসে আসতেছে। মনে হচ্ছিল যেন মেয়ে শিশুটা কিছু বলতেছে, কিন্তু তার কথা আমি কিছুই বুঝতে পারতেছি না। আমি চোখটা মেলে দেখি আমি যে খাটে শুয়ে আছি সেটা উপরের দিকে উঠে যাচ্ছে। আমি চিৎকার দিয়ে ফাল দিয়ে হাট থেকে নেমে পড়ি আর কি, মানে হাতটা যখন উপরে উঠে যাচ্ছে সেখানে তো আর তাকা যাবে না। তখন আমি মারুফের দিকে তাকালাম, দেখলাম যে সেও নেই, দরজা খোলা। রুম থেকে বেরিয়ে আসলাম, দেখি মারুফ নিচতলায় একটা রুমের দিকে যাচ্ছে। আমি তাকে ডাক দিলাম, মনে হচ্ছে যেন সে কিছুই শুনতে পারতেছে না। আমি খুব দ্রুত তার কাছে গেলাম। সে যে রুমের ভিতরে যাচ্ছে সেই রুমটার ভিতরে আমিও গিয়ে লাইট জ্বালালাম। আমি দেখতে পেলাম খাটের ওপর একটা কঙ্কাল শুয়ে আছে। আমি ভয়ে চিৎকার দেই। মারুফ আমাকে বলল, কি হয়েছে? আমি বললাম, খাটের উপর দেখ কি শুয়ে আছে। সেও দেখে চিৎকার দিয়ে দৌড়ে রুম থেকে বের হয়ে আসি। আমরা রুম থেকে বের হয়ে আসার পর আবার দেখতে পারি যেন দোতলা সিঁড়ি দিয়ে উপরে কেউ যাচ্ছে। মারুফ বলল, কে চলে গিয়েছে, চল তাকে গিয়ে ধরি। আমি বললাম, যে যাবার যাক, তাকে গিয়ে এখন ধরতে হবে না। আর আমি তাকে বলতে লাগলাম, আমার মনে হয় এই বাড়িতে কোনো জিনভূত আছে, তাদের আত্মা এখানে ঘোরাফেরা করতেছে। জিনভূতের যে বিষয়টা আমি যেন বারবার এরকমই মনে হচ্ছে যে এখানে কোনো বড় ধরনের জিনভূত আছে বা এ বাড়িটা জিনভূতের, এরকম বলতেছি আর কি। আমি তাকে বোঝাচ্ছি যে তারা আমাদের মেরে ফেলতে পারে, চল এখান থেকে চলে যাই। তখন মারুফ বলল, কিচ্ছু হবে না। আমি বললাম, তোর কি ভয় হয় না? তখন আবার মারুফ বলল যে আমি ওকে ধরতে পারলে সব কিছু জানতে পারবো। আমি বললাম, তুই কার কথা বলতেছিস? তুই কাকে ধরবি? কি সব তুই আবল তাবল বকতেছিস? সে আমার কথার উত্তর না দিয়ে সিঁড়ির দিকে উপরে যাচ্ছে। আমি তাকে আটকানোর চেষ্টা করলাম, সে আমার কথা কোনোভাবেই শুনলো না। আমিও তার সাথে ছাদে যেতে লাগলাম, মানে সে সিঁড়ি দিয়ে ছাদের উপর দিকে উঠতেছে, আমিও যাচ্ছি তার সাথে। তখন ছাদে গিয়ে দেখি একটা মেয়ে বসে আছে দোলনায়। তার বয়স আনুমানিক 10 বছর হবে। আমরা যেতে সে দোলনা থেকে উঠে দাঁড়ালো এবং ছাদের এক সাইডে যাচ্ছে আর কি। মারুফ মেয়েটাকে জিজ্ঞাসা করলো, কে তুমি? মেয়েটা কোনো কথা না বলে ছাদের উপর একটা পানির ড্রামের মতো ছিল আর কি, মনে হয় যেন এটা থেকে পানি ঝর্ণা দিয়ে বা এরকমভাবে সাপ্লাই দিত আর কি, ঝর্ণাতে যেত, এখান থেকে পানি সাপ্লাই হয়ে বাসার ভিতরে আসতো। মেয়েটা গিয়ে পানির ভিতরে লাফ দিল। আমি আর মারুফ দুজনেই তাকে গিয়ে বাঁচানোর চেষ্টা করলাম, মানে তাকে বাঁচাতে দৌড় দিলাম। কিন্তু পরক্ষণে আমরা দেখি যে সকাল হয়ে গেছে, সূর্যের আলো তো আর দেখা যাচ্ছে না, মানে একটা পরিষ্কার দেখা যাচ্ছে আর কি। ছাদ থেকে দেখা যাচ্ছে একটু দূরে রাস্তা, আর রাস্তায় 1-2 জন মানুষ হাঁটতেছে শীতের পোশাক পরে, মানে এরকম বোঝা যাচ্ছে আর কি। যখন আমরা দেখতে পারলাম যে পুরোদমে সকাল হয়ে গেছে, তখন আমরা দুইজনে দৌড়ে বাড়ি থেকে, মানে সিঁড়ি দিয়ে দৌড়ে বাড়ি থেকে নেমে আসলাম। রাস্তার কাছে যেতেই আমরা সেই লোকটাকে দেখতে পেলাম, যে লোকটা আমাদেরকে বলেছিল যে এ বাড়িটি ভালো না, তার দেখা পেলাম। তিনিও আমাদেরকে দেখে চিনেছেন আর কি, চিনে ফেলেছেন।
আমি ওনাকে বললাম যে আপনি বলেছিলেন এ বাড়িতে না থাকতে, এ বাড়িতে আসলে কি কোনো জিনভূত আছে? তখন উনি বললেন যে তোমাদের সাথে কি হয়েছে? মারুফ বলল, আমরা সারা রাত ঘুমাতে পারিনি, এই বাড়িতে মনে হচ্ছিল যেন কোনো মানুষ আছে, আমাদেরকে নানানভাবে ভয় দেখাইছে আর কি। তখন উনি বললেন যে তোমরা বাংলাদেশ থেকে কোন বিভাগ থেকে আসলে? আমি বললাম ঢাকা। তিনি বললেন আমিও তো ঢাকা বিভাগের, আমি গাজীপুর জেলার আর কি। তিনি বলেন চলো আমার বাসায় যাই, বিশ্রাম করো, পরে তোমাদের সাথে কি হয়েছে সে কথা শুনবো। আমরা দুজন আর না করলাম না, ওনার সাথে ওনার বাসায় গেলাম। উনি আমাদেরকে একটা রুম দিলেন বিশ্রাম করার জন্য। আমরা একটু বিশ্রাম করলাম। আমার বিশ্রাম শেষ হয়ে গেলে আমি যখন ঘুম থেকে উঠি, তখন ওই লোকটা আমাকে জিজ্ঞাসা করতেছেন যে কীভাবে আমরা ইতালিতে গিয়ে পৌঁছালাম। পরে আমি সব কিছু ওনাকে বললাম আর কি, যেভাবে আমরা ইতালিতে গেছি। তিনি তখন বলেন আমার নাম সুহেল, 30 বছর যাবৎ আমি এখানে আছি। আসার 5 বছর পর পরিবারকে এখানে নিয়ে আসি। এই প্লট আমি কিনেছি। আমার 2 ছেলে 1 মেয়ে। বড় ছেলে আমার সাথে তেলের পাম্পে কাজ করে। উনি ওনার পরিচয়টা দিলেন আর কি। আর আমাকে বলতেছেন যে তোমাদের সাথে কাল রাতে কি হয়েছিল। আমি তখন ওনাকে বললাম যে আমাদের সাথে অনেক ভয়ঙ্কর কিছু হয়েছে। এতটা ভয়ঙ্কর ওই বাড়িটা, আমাদের সাথে যা হয়েছে আমি ওনাকে বললাম আর কি। উনি আমাদেরকে বলেন যে এই বাড়িতে এখন মনে হয় কোনো জিনভূতেরই বাস, মানে উনি আমাদের মতে বলতেছেন আর কি। তখন উনি বলেন যে এই বাড়িতে 5 বছর আগে একটি ফ্যামিলি থাকতো। ওই ফ্যামিলিরই একজন সকল সদস্যদেরকে খুন করে ফেলে। আমি ওনাকে বললাম যে আমাকে কি হয়েছিল, এই বাড়িটার রহস্যটা বলুন। মারুফও ঘুম থেকে উঠে আমার সাথে এসে বসলো। উনি বললেন আমার ওই পরিবারের কর্তার সাথে আমার ভালো সম্পর্ক ছিল। ওনার নাম ছিল ফেদ্রোসেফ। ওনার 1 ছেলে 2 মেয়ে। ওনার ছিল একটা বড় মার্কেট। রোম শহর থেকে এখানে এসে উনি ব্যবসা শুরু করেছিলেন। ব্যবসার পজিশন যখন ভালো হয় তখন ওনার পরিবারকে সহকারে এই অঞ্চলে এসে মানে স্থায়ীভাবে বসবাস করতে থাকেন। আমিও ইতালির ভাষা জানতাম, উনিও ইতালিয়ান, তাই ওনার সাথে আমার একটা ভালো বন্ধুত্বের মতো হয়ে ওঠে। ওনার ছেলের বয়স 20 বা 21 হবে এরকম আর কি। আর একটা মেয়ের বিয়ে হয়েছে কিনা তা আমি জানি না, পরিবারকে ছেড়ে কই জানি চলে গেছে। আর কোনো খোঁজ খবরও ওনার পরিবার মনে হয় নেয়নি, আর মেয়েটা আর আসেনি। ওনাদের স্বভাবে যেন এরকম আর কি, ইতালিয়ান যারা নাগরিক, ইতালিয়ান যারা এখানকার স্থানীয়, তাদের পরিবারের প্রতি মানে মায়া মমতা একেবারে নাই বললেই চলে। ফেদ্রোসেফের ছেলের নাম ছিল নিকোলা। ছেলেটা খুব খারাপ হয়ে উঠেছিল। সে প্রায় সময় মা বাবার উপর চড়াও হয়। এমনকি আমি একদিন গিয়ে দেখি যে মা বাবাকে মারধরও করতেছে। সারাক্ষণ মদ নিয়ে ব্যস্ত থাকে, বন্ধুবান্ধবের সাথে আড্ডা দেয়। মানে কোনো কাজ যে তাকে করতে হবে সেরকম কোনো নেশাই যেন তার ছিল না। আমার সাথে ওনার প্রত্যেক দিনই দেখা হতো। যেহেতু আমি পাম্পে কাজ করি, উনি আমার পাম্পের সামনে দিয়ে যাইতেন ওনার মার্কেটে। সে সুবাদে ওনার সাথে আমার দেখা হতো এবং কথাবার্তা হতো। আর আমার ঘর থেকে ওনার পরিবারের সদস্যদেরকে দেখা যেত আর কি, যদি ওরা ঘর থেকে বের হতো আর কি। আমি খেয়াল করলাম 4-5 দিন ওনার সাথে আমার দেখা হচ্ছে না। আমি ঘর থেকে জানালা দিয়ে তাকালাম ওনার বাসাটার দিকে, কিন্তু কাউকে দেখতে পাইনি। বেশ একটু চিন্তিত হয়ে পড়লাম। আমি ওনার বাড়ির সামনে গেলাম। এমনিতে আমি ওনার বাড়িতে বেশি যেতাম না আর কি। ওনার মা আমাকে তেমন দেখতে পারতেন না। ওনার মা বলতেন আমি নাকি ওনার ছেলেকে ধর্মান্তরিত করে ফেলবো, ওনার ছেলেকে মুসলিম বানিয়ে ফেলবো। সেজন্য উনি আমার প্রতি বিদ্বেষমূলক আচরণ পোষণ করতেন আর কি। সেজন্য আর আমি ওনার বাড়িতে তেমন একটা যেতাম না। ফেদ্রোসেফের সাথে বাহিরে দেখা হতো, ওনার বাসায় আমি বেশি আসা যাওয়া করতাম না। কিন্তু ওই দিন আমি ওনার বাড়ির সামনে গেলে তেমন ভয়ঙ্কর কোনো কিছুই দেখতে পাইনি। আমি তখন জানালা দিয়ে ওনার ঘরে উকি দিলাম, দেখলাম যে ঘরের জিনিসপত্র খারাপ অবস্থায়, এদিক ওদিক চিঠি আছে। আমি মনে করেছিলাম যে হয়তোবা ওনারা রোম শহরে বেড়াতে গেছেন, ওনার কোনো আত্মীয়দের কাছে গেছেন। আমি তখন কি করলাম, ওনার কাছে একটা ফোন করলাম, কিন্তু ওনাকে কোনোভাবে আমি ফোনে পেলাম না। আমি তখন ওনার মার্কেটে গেলাম, গিয়ে ওনার খোঁজ করলাম।
তখন মার্কেটের ম্যানেজার আমায় বলল যে ওনাকে চিনে না, উনি কিনা মাত্র 3 দিন আগে এই মার্কেটটা কিনেছেন, নতুন সব স্টাফ নতুন দেখা যাচ্ছে আর কি। আমি বললাম কার কাছ থেকে আপনি এই মার্কেটটা কিনেছেন? তখন উনি আমাকে একটা কাগজ দেখালেন, আমি দেখতে পারলাম যে ওনার ছেলে নিকোলার কাছ থেকে উনি এই মার্কেটটা কিনে নিয়েছেন। আমি চলে আসলাম, আমার কাজে কোনোভাবে মন বসতেছে না। আমি মনে মনে অনেক চিন্তা করতে লাগলাম যে উনি থাকতে ওনার ছেলে ওনার মার্কেট বিক্রি করে দিছে, অথচ উনি এই বিষয় নিয়ে আমার সাথে কোনো আলোচনাই করেনি। আর এমনিতে উনি আমার সাথে প্রায় সময় ওনার পরিবার কিংবা বিজনেসের বিষয়ে আমার সাথে পরামর্শ করতেন। আমি তখন রুমে চলে আসলাম। রুমে আসার পর আমার ছোট ছেলে আমাকে বলল যে আঙ্কেলের বাসার সামনে কেমন জানি দুর্গন্ধ হচ্ছে, খুব বিশ্রী গন্ধ। তার কথায় আমি ওনার বাড়ির সামনে আবার আসলাম। যেহেতু আমার ছেলে এরকম কথা বলছে, আমি ভাবতে লাগলাম কি জানি হয়েছে। তারই মধ্য দিয়ে উনি আবার ওনার ছেলের বউকে বলতেছেন যে আমাদের জন্য খাবার আনতে। আমি তখন বলেছিলাম যে কাকা একটু পরে খাই, আগে আপনি ঘটনাটা বলুন। তখন উনি বললেন যে আরে তোমরা খাওনি, খেয়ে নাও, তারপর ঘটনা বলতেছি। তারপর আমরা হালকা একটু নাস্তা করলাম। নাস্তা করার পর উনি আমাদেরকে বলতেছেন যে আমি এসে জানালার কাছে গেলাম, জানালা দিয়ে পচা দুর্গন্ধ বের হচ্ছে। আমার সন্দেহ হলো। আমি তখন কয়েকজনকে ডেকে আনলাম, এখানকার স্থানীয়। বাসার ভিতরে কিছু একটা হয়েছে, এটা আমি তাদেরকে বলতেছি আর কি। তখন একজন স্থানীয় উনি পুলিশকে ফোন করলেন। পুলিশ এসে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে, তার সাথে আমরাও ভিতরে প্রবেশ করলাম। গিয়ে দেখি নিচতলায় ওনার আম্মা, মানে যে মহিলাটা থাকতো আর কি, সেই রুম থেকে ভীষণভাবে পচা গন্ধ বের হচ্ছে। আর সেই রুমটা বাইরে দিয়ে তালা লাগানো ছিল। পুলিশ তালা ভেঙে তখন ওই রুমের ভিতরে প্রবেশ করে। আমিও প্রবেশ করে গিয়ে দেখি ওই মহিলাটার হাত পা কাটা, ভয়ঙ্করভাবে মারা হয়েছে মনে হচ্ছে মহিলাটাকে। খাটের উপর বডি পড়ে আছে, সেই বডিটা পচে গলে এরকম দুর্গন্ধ বের হচ্ছে। তখন আমি আঙ্কেলকে বলতেছি আর কি যে ওনাকে এরকমভাবে কে মেরেছে? তখন উনি বললেন শুধু তো ওনাকে মেরেছে তাও না। তখন 2 তলা থেকে আবার ডাক আসে। আমি দ্রুত 2 তলায় গেলাম, গিয়ে দেখি নিকোলার বাবা মারই একই অবস্থা, তাদেরও ফ্লোরে গলা কাটা, বডি পড়ে আছে অন্য জায়গায়, মানে খুব বিশ্রীভাবে তারা পড়ে আছে। আমি পুলিশকে বললাম ওনাদের একটা মেয়ে বাচ্চাও ছিল, সে কোথায়? পুলিশ সব কিছু পরিষ্কার করলো এবং বডিগুলোকে তারা নিয়ে গেল। আমার মনে হচ্ছিল যেন ওরা মনে হয় পোস্টমর্টম করবে, এরকম কিছু আর কি। তাদের সাথে আমাকেও ওরা পুলিশ স্টেশনে যেতে বলল। আমিও মানে যেহেতু ওরা বলেছে আমিও গেলাম। পুলিশ আমায় বলল যে আমি ওনাদেরকে কীরকমভাবে চিনি, কিভাবে ওনাদের সাথে পরিচয় হয়েছে, আমি ওনাদেরকে চিনি কিনা। তখন আমি সব কিছু বললাম। পুলিশ টিম আবার পুরো ঘর খুঁজলো। সামনে যে সিসি ক্যামেরাটা ছিল বাড়ির, সেটা ভেঙে নষ্ট করে ফেলা হয়েছে। অনেক খোঁজাখুঁজি করে পরে গোপন জায়গায় একটি সিসি ক্যামেরা পাওয়া যায়। পুলিশ সেটা উদ্ধার করে এবং এক পুলিশ অন্য পুলিশকে জিজ্ঞাসা করে যে এরকম গোপন জায়গায় কেউ সিসি ক্যামেরা ফিট করে? আমি তখন বললাম যে ওনার ছেলে জন্য মনে হয় এরকম জায়গায় সিসি ক্যামেরা লাগিয়েছেন। ওনার ছেলে খুব খারাপ ছিল, সে ছেলেটা ভালো ছিল না। ক্যামেরাটা চালু করার পর দেখতে পেলাম যে নিকোলার সাথে আরও 4টা ছেলে বাড়িতে প্রবেশ করে। প্রথমে বড় মহিলাটাকে তারা মারে, আমরা যাকে দাদি বলি আর কি। তখন ওই নিকোলা তার দাদিকে মারে। মহিলাটাকে মারার পর তারা সকল টাকা পয়সা, এমনকি ওই মার্কেটের দলিলপত্র সব কিছু ফেদ্রুসেফের কাছ থেকে নিয়ে নেয়। ফেদ্রুসেফ মানে নিকোলার বাবা মা বাঁচার জন্য ছেলের পায়ে পর্যন্ত পড়ে, মানে সিসি ক্যামেরা সব স্পষ্টভাবে দেখা যাচ্ছে, কিন্তু কোনো লাভই হয়নি। নির্মমভাবে সবাইকে হত্যা করা হয়। নিকোলার বোনটা ফেদ্রুসেফের মেয়ে দৌড়ে গিয়ে ছাদে উঠে যায়। ফেদ্রুসেফের সাথে আসা ওই 4টা ছেলে মেয়েটাকে নির্যাতন করে গলা কেটে পানির সেই ড্রামটার ভিতরে ফেলে দেয়, মানে যেখান থেকে পানি সাপ্লাই হতো সেটার ভিতর। মেয়েটার বয়স তখন ছিল 13 থেকে 14। পুলিশ দ্রুত ছাদের পানির ড্রামের ভিতর থেকে মেয়েটার বডি উদ্ধার করে। পুলিশ আমাকে জিজ্ঞাসা করলো এত কিছু হয়েছে, আমরা কোনো কিছুর শব্দ শুনতে পাইনি কেন? উত্তরে আমি বললাম যদি আমরা শব্দ
যদি আমরা শব্দ পেতাম আর জানতাম যে এরকম কিছু হচ্ছে, তাহলে তো আর এরকমটা ঘটতো না। তখন আমি আঙ্কেলকে জিজ্ঞাসা করলাম যে যে পরে ওই ছেলেটার কি হয়েছিল। তিনি বললেন ছেলেটাকে পুলিশ খুঁজে বের করে এবং তাদের সাথে যারা জড়িত ছিল সবাইকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। উনি বলেন যে 2 বছর আগে এই বাড়িতে একটা ফ্যামিলি আসে এই বাড়িতে থাকার জন্য। ওনারা নাকি ফেদ্রোসেফের ভাইয়ের কাছ থেকে এই বাড়িটা ভাড়া নিয়েছে। পরে তারা এই বাড়িতে থাকতে পারেনি, পরের দিনই চলে যেতে হয়। ওনাদের সাথে আমার দেখা হলে আমি ওনাদেরকে বললাম যে যে আপনারা বাড়ি ভাড়া নিয়েছেন, চলে যাচ্ছেন কেন? তখন ওনারা বলেন যে এই বাড়িটি অশুভ, এখানে আত্মারা ঘোরাফেরা করে, এই বাড়িতে ওনারা থাকতে পারবে না, ঝর্ণা দিয়ে রক্ত বের হয়, মানে অনেক কিছুই বলেছে আর কি। তখন আমিও বললাম জি আঙ্কেল, এরকমটা আমি নিজের চোখেও দেখেছি যে ট্যাপ দিয়ে কালো রক্ত পড়তেছে। মারুফ বলল ওই বাঙালি যিনি আমাদেরকে ওই বাড়িতে নিয়েছে তিনি কেন এরকমটা আমাদের সাথে করলেন? তখন উনি বললেন যে উনি মনে হয় তোমাদের সাথে বাড়িটা বিক্রি বা ভাড়া দিতে চেয়েছিল, যে উনি মনে হয় যে বিষয়টা জানতো যে বাড়িটা তেমন ভালো না, সেজন্য আগে তোমাদেরকে পাঠিয়েছে যে তোমরা সে বাড়িতে গিয়ে থাকতে পারো কি না, এরকমটা হয়তো বা আর কি। যদি তোমরা সেখানে থাকতে পারতে পরে তোমাদের সাথে কোনো একটা রফা দফা হতো আর কি। ওনার মুখে আমি এইসব কথা শুনে আর ভাবতে লাগলাম যে সেই জন্যই এই বাড়িতে কাউকে তাদের আত্মারা থাকতে দেয় না, তাদের আত্মা এই বাড়িতে ঘোরাফেরা করে, তাদেরকে কতটাই না নির্মমভাবে হত্যা করা হয়। আল্লাহ সেদিন আমাদেরকে বাঁচিয়েছেন, আমার সাথে ঘটেছিল আর কি এরকম ঘটনা। এটা বলেই উনি ওনার ঘটনা শেষের দিকে নিয়ে আসলেন। জুবায়ের ভাই বলতেছেন আমি ওই বাঙালিটাকে আর খুঁজে পাইনি, যদি খুঁজে পাইতাম তাহলে জিজ্ঞাসা করতাম সে কেন এরকমটা আমাদের সাথে করলো। এই ঘটনা আমি বাড়ির কারোর কাছে শেয়ার করিনি। দেখলাম তুমি একটা চ্যানেল খুলেছ, জিনবুতের বিষয়ে অনেক কিছু বলো, সেজন্য এটা তোমার সাথে শেয়ার করলাম। অসংখ্য ধন্যবাদ জুবায়ের ভাই আপনাকে আমাদের সাথে ঘটনা শেয়ার করার জন্য। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন, নতুন নতুন ভৌতিক সত্য ঘটনা সবার আগে আপডেট পেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।